সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি এভিআর মাইক্রোকন্ট্রোলার ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 তে। গত পর্বে আমরা একটি প্রোগ্রাম ডেভেলপ করে কিভাবে প্রোটিয়াস IS সফটওয়্যারটি ব্যবহার করে সিমুলেশন করে দেখতে হয় এই বিষয়টি শিখেছিলাম। আজকে আমরা কিভাবে আমাদের তৈরি করা প্রোগ্রাম অর্থাৎ আমরা যে প্রোগ্রাম যখন কম্পাইল করেছিলাম তখন যে হেক্স ফাইলটি জেনারেট হয়েছিল সেই ফাইলটি কিভাবে মাইক্রোকন্ট্রোলারে লোড করতে হয় এই বিষয়টি আজকে আমরা শিখব। তাহলে আসুন শুরু করা যাক। শুরুতেই গত পর্বে আমরা যে প্রোগ্রামটি লিখেছিলাম সেই প্রোগ্রামটি ওপেন করা যাক। আমরা যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছি এই প্রোগ্রামটি আমরা গত পর্বে লিখেছিলাম। এই প্রোগ্রামটি আমরা তৈরি করেছিলাম ATmega32 এর জন্য, কিন্তু আজকে আমরা ATmega8 এ প্রোগ্রাম কিভাবে লোড করতে হয় বিষয়টি দেখব। তাই এই একই কোড ATmega8 এর জন্য কাজ করবে, তবে আমরা ডিভাইস হিসাবে ATmega8 নির্বাচন করে দেব। আমি কোডটা কপি করে নিচ্ছি এবং ফাইল থেকে নিউ প্রজেক্ট ওপেন করছি। এখান থেকে একইভাবে এক্সিকিউটেবল প্রজেক্ট এবং এখানে আমরা AVR প্রোগ্রাম 2 লিখে ওকে বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ডিভাইস হিসাবে ATmega8 সিলেক্ট করব। ATmega8 নির্বাচন করলাম এবং গত দিনের কোডটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে যদি বিল্ড করি তাহলে প্রোগ্রামটি কম্পাইল হয়ে হেক্স ফাইল তৈরি হবে। প্রোগ্রামটি কম্পাইল হচ্ছে এবং সব শেষে বিল্ড সাকসিডেড মেসেজটি প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ আমাদের কোডটি সঠিকভাবে কম্পাইল হয়েছে এবং হেক্স ফাইল তৈরি হয়েছে। আমরা যদি ডিবাগ ফোল্ডারের মধ্যে যাই তাহলে avr program2.hex ফাইলটি দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামটি আমরা আজকে একটি হার্ডওয়্যার ডিজাইন করে প্র্যাকটিক্যালি করে দেখব। তাহলে আসুন আমরা প্রথমে হার্ডওয়্যার বানাই এবং তারপরে এই হেক্স ফাইলটি আমরা এক্সট্রিম বার্নার নামে একটি সফটওয়্যার ব্যবহার করে লোড করব। তো এ পর্যায়ে আমরা বার্নার সফটওয়্যারটি কিভাবে পেতে পারি এই প্রক্রিয়াটি দেখে নেওয়া যেতে পারে। গুগলে গিয়ে আমরা এক্সট্রিম বার্নার লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের লিংকের উপর আমরা ক্লিক করলে এক্সট্রিম ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব এবং এখানে যদি স্ক্রল করে আমরা নিচের দিকে আসি তাহলে নিচের দিকে আমরা ডাউনলোডের জন্য একটি অপশন দেখতে পারবো। এখানে ডাউনলোড অপশনে রয়েছে ডাউনলোড এক্সট্রিম বার্নার AVR 1.4.3 ফর মাইক্রোসফট উইন্ডোজ XP ভিস্তা 7 32 বিট এবং 64 বিটের জন্য। তা আমরা এই অপশনটি থেকে AVR এর জন্য এক্সট্রিম বার্নার যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোড শেষে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেব। এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে আমাদেরকে এখানে নেম, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক প্রোফাইল URL দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তা আমার ইতোপূর্বেই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করা আছে।
সেক্ষেত্রে আমরা সফটওয়্যারটি ডাউনলোড দ্বিতীয়বার আর করতে যাচ্ছি না। আমরা এই পর্যায়ে দেখব কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এক্সট্রিম বার্নার ছাড়াও আমাদের আরও একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটি হচ্ছে ইউএসবি এএসপি ড্রাইভার, অর্থাৎ আমরা যে ইউএসবি এএসপি যে প্রোগ্রাম লোডারটি ব্যবহার করে প্রোগ্রামটি মাইক্রোকন্ট্রোলারে লোড করব, তার জন্য একটি ড্রাইভার অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। তো আমি এই দুইটি সফটওয়্যারকে কপি করে একটা ফোল্ডার করে নিচ্ছি। এবং এখান থেকে আমরা ইনস্টল করব। প্রথমে আমরা এক্সট্রিম বার্নার সফটওয়্যারটি ইনস্টল করব এবং এরপর আমরা কম্পিউটারে আমাদের হার্ডওয়্যারটি সংযুক্ত করে ইউএসবি এএসপি ড্রাইভার সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। সাধারণ অন্যান্য সফটওয়্যারের মতোই আমরা এক্সট্রিম বার্নার সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো। এক্ষেত্রে আমরা ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে নির্বাচন করব। এই সফটওয়্যারটি ইনস্টল করলে আসলে ইউএসবি এএসপি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়বে না, কারণ এই বার্নার সফটওয়্যারটির সাথে ইউএসবি এএসপি ড্রাইভার সফটওয়্যারটি বিল্ট ইন অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এক্সট্রিম বার্নার ইনস্টল করলেই ইউএসবি এএসপি ইনস্টল করা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ফিনিশ অপশনটি দেখাচ্ছে, অর্থাৎ আমাদের বার্নার সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল করা হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমাদের ইউএসবি এএসপি বার্নার ব্যবহার করে হেক্স ফাইলটি লোড করতে হয়। এখন বিষয় হচ্ছে যে ইউএসবি এএসপি বার্নার বা প্রোগ্রাম লোডারটি আমরা কিভাবে সংগ্রহ করব। এক্ষেত্রে আপনারা Curious7 ভেরিফাইড কম্পোনেন্ট পার্টনার projectshopbd.com এ ভিজিট করতে পারেন এবং এখানে আমরা ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছি AVR ICSP প্রোগ্রাম লোডার। এই প্রোগ্রাম লোডারটি হচ্ছে একটি AVR এর প্রোগ্রাম লোডার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোডারটির দাম মাত্র 525 টাকা। এবং আপনারা যদি ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলের শিক্ষার্থী হয়ে থাকেন অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে প্রজেক্ট শপ বিডি আপনাকে আরও 100 টাকা ডিসকাউন্ট দেবে, অর্থাৎ 425 টাকায় এই প্রোগ্রামারটি আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা ছবিতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, এখানে একটি ICSP প্রোগ্রামার রয়েছে। এই পোর্টটি আমরা যদি সার্চ করি গুগলে, তাহলে তার পিন কনফিগারেশন এখান থেকে দেখে নিতে পারবো। USB ASP লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক কোন পিনগুলো আমাদের কাজে লাগবে সেই পিনগুলো এখানে দেখা যাচ্ছে, অথবা আমরা এই ছবিটি দেখতে পারি। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে MOSI RES SCK MISO
ভিটিজি, এই যে পিনগুলো রয়েছে এই পিনগুলো আমাদের কাজে লাগবে। এখানেও একটি ইমেজ রয়েছে এবং এখান থেকেও বোঝা যাচ্ছে। আমরা এই পিনগুলো থেকে কানেক্টিং কেবলের মাধ্যমে আমরা প্রোগ্রামারটিকে আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করব। প্রত্যেকটা লোডারের যে কানেক্টরটি রয়েছে তার এক সাইডে একটু উঁচু অংশ রয়েছে, যে অংশটি এখানে আমরা কানেক্টরটি আরো ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে যে ফাঁকা অংশটি রয়েছে এই ফাঁকা অংশের মধ্যে উঁচু অংশটি বসে যায়। তো আমরা সেই অংশটি খেয়াল করে 1 নাম্বার পিন ঠিক কোথায় অবস্থিত সেই বিষয়টি নির্ধারণ করতে পারি। এবং 1 নাম্বার পিনটি হচ্ছে MOSI এবং এরপরে রয়েছে গ্রাউন্ড, রিসেট, SCK, মিসো এবং অপরদিকে রয়েছে 2 নাম্বার পিন VCC। তো আমাদের এই পিনগুলো কাজে লাগবে এবং পরের যে পিনগুলো রয়েছে এই পিনগুলো সাধারণত গ্রাউন্ড কানেক্টেড থাকে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমাদের মাইক্রোকন্ট্রোলারে সংযুক্ত করব। এক নজরে আমরা ATmega8 এর পিন কনফিগারেশন একটু দেখে নেই। আমরা ATmega8 লিখে গুগলে সার্চ করব এবং এখান থেকে ইমেজ অপশনে যাব। প্রথম যে চিত্রটি রয়েছে এটি একটি ATmega8 এর পিন কনফিগারেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার পিনটি হচ্ছে রিসেট পিন, এরপরে 7 এবং 8 নাম্বার পিন হচ্ছে যথাক্রমে VCC এবং গ্রাউন্ড। এরপরে রয়েছে ক্রিস্টাল অসিলেটর সংযুক্ত করার জন্য 9 এবং 10 নম্বর পিন। এরপরে যদি আমরা এক্সটার্নাল ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে 9 এবং 10 নাম্বারের মধ্যে একটি অসিলেটর সংযুক্ত করতে হবে। আর আমরা যদি ইন্টারনাল অসিলেটর ব্যবহার করি সেক্ষেত্রে কোনো কিছু করতে হবে না। আমরা প্রথমে ইন্টারনাল অসিলেটর ব্যবহার করব এবং পরবর্তীতে আমরা অ্যাডভান্স কাজের ক্ষেত্রে এক্সটার্নাল অসিলেটর ব্যবহার করব। এবং আমরা যদি ডান সাইডে খেয়াল করি এখানে পরপর রয়েছে SCK, MISO এবং MOSI। মূলত এই 6টি পিন আমাদের কাজে লাগবে। তাহলে আসুন আমরা সংযুক্ত করি। এখানে আরো একটি চিত্র রয়েছে, অর্থাৎ এখানে পুরোপুরি দেখাচ্ছে যে কিভাবে আমরা কানেক্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার MOSI এই পিনটি সংযুক্ত হবে 17 নাম্বারের সাথে। এরপরে 3 নাম্বার ঠিক না, এরপরে 10, 8, 6 এবং 4 এই 4টি গ্রাউন্ড পিনকে একত্রিত করে বা যে কোনো একটি ব্যবহারও করতে পারি আমরা। এটাকে নিয়ে গিয়ে ATmega8 এর 8 নাম্বার গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং VCC কে সংযুক্ত করা হয়েছে 20 নাম্বার পিন এবং অপরদিকে 7 নাম্বার পিনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং রিসেট পিনকে 1 নাম্বার পিনের সাথে সংযুক্ত করা হয়েছে। SCK পিনকে 19 নাম্বারের সাথে সংযুক্ত করা হয়েছে এবং MISO কে 18 নাম্বারের সাথে সংযুক্ত করা হয়েছে। তো এই ছবিটি আমরা খেয়াল করে আমরা সার্কিট কানেকশন করব। আমরা ছবিটি ভালোভাবে দেখতে পাচ্ছি এখন। ছবিটিতে
এখন খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি এবং এই ছবিটি খেয়াল করে আমরা সার্কিট কানেকশন করব। তাহলে আসুন প্র্যাকটিক্যালি আমরা দেখি কিভাবে কানেকশনটি করব। আমরা এখানে দুইটি ইউএসবি এএসপি এভিআর এর প্রোগ্রাম লোডার দেখতে পাচ্ছি। এই দুইটা লোডারের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে এখানে যে পোর্টটি রয়েছে এই পোর্টটি, অর্থাৎ এখানে সরাসরি একটি ইউএসবি পোর্ট রয়েছে যেটি আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত করে আমরা কাজ করতে পারি। আর এখানে রয়েছে একটি ডি টাইপ ইউএসবি পোর্ট, অর্থাৎ এই প্রোগ্রামারটি ব্যবহার করতে হলে আমাদেরকে একটি কেবলের মাধ্যমে কম্পিউটারে সংযুক্ত করতে হবে। আর এই লোডারটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো কেবলের প্রয়োজন নেই, সরাসরি আমরা কম্পিউটারের পোর্টে এটি ব্যবহার করতে পারবো। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে শুধুমাত্র আমি এই প্রোগ্রামারটি ব্যবহার করব, কিন্তু আমি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোগ্রামারটি বেশি ব্যবহার করে থাকি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ইউএসবি কেবল যেটি আমার কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে, এই কেবলটি আমি প্রোগ্রামারের সাথে সংযুক্ত করলাম। আর আপনারা যদি এই প্রোগ্রামারটি ব্যবহার করেন সেক্ষেত্রে সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিবেন, তাতে কাজ হবে। আর এখানে আমরা অপর প্রান্তে যে কানেক্টরটি দেখতে পাচ্ছি, এখানে একটা সাইড সমান এবং অপর একটা সাইডে কিছু অংশ উঁচু রয়েছে। এই উঁচু অংশটি থেকে আমরা বুঝতে পারবো যে কোন পিনটি 1 নাম্বার পিন। এখানে আমরা যদি উঁচু যে পিনটি রয়েছে সেই পিনটিকে আমাদের সামনের দিকে রাখি এবং বাম দিকে যে পিনটি রয়েছে সেই পিনটিকে আমরা 1 নাম্বার পিন হিসেবে বিবেচনা করতে পারি। আরও একটিভাবে আমরা বুঝতে পারি, এখানে সবগুলো ওয়্যার সাদা রয়েছে কিন্তু একটি ওয়্যার লাল রঙের রয়েছে, অর্থাৎ লাল রঙের ওয়্যারটি যেদিকে থাকবে সেই দিকে 1 নাম্বার পিন অবস্থিত এবং আমরা উঁচু অংশটিকে অবশ্যই সামনের দিকে রাখবো। তো এখানে প্রথম যে পিনটি রয়েছে, অর্থাৎ এই পিনটি হচ্ছে 1 নাম্বার পিন, অর্থাৎ এখানে আমরা যদি একটা ওয়্যার সংযুক্ত করি এটি হচ্ছে 1 নাম্বার এবং একই কলাম বরাবর নিচের দিকে যে ওয়্যারটি রয়েছে এটি হচ্ছে 2 নাম্বার এবং পুনরায় উপরের দিকের ওয়্যারটি হচ্ছে 3 নাম্বার এবং তারপরে নিচের দিকেরটি হচ্ছে 4 নাম্বার। এভাবে আমরা বিবেচনা করব। তো আমরা যেটি ছবিতে দেখেছিলাম যে 1 নাম্বার যে পিনটি রয়েছে সেই পিনটি হচ্ছে MOSI, 1 নাম্বার পিনটি হচ্ছে MOSI। এই পিনটিকে আমরা মাইক্রোকন্ট্রোলারের 17 নাম্বার পিনের সাথে সংযুক্ত করব। এখানে আমরা একটি প্রজেক্ট বোর্ডে ATmega8 মাইক্রোকন্ট্রোলার দেখতে পাচ্ছি, যার আমরা যদি বাম দিকে রাখি মাইক্রোকন্ট্রোলারটিকে সামনে রেখে বাম দিকে যে পিনটি রয়েছে এই পিনটি হচ্ছে 1 নাম্বার পিন এবং যেহেতু এটি একটি 28 পিনের মাইক্রোকন্ট্রোলার তাই প্রত্যেক দিকে মোট 14টি করে পিন রয়েছে। তাহলে আমরা 1 নাম্বার থেকে শুরু করে 14 নাম্বার এবং এরপরে পুনরায় 15, 16, 17 আমরা 17 নাম্বার পিনে MOSI যে পিনটি রয়েছে এই পিনটির সাথে আমরা 1 নাম্বারে সংযুক্ত করলাম। এখন ঠিক একই কলামে নিচের দিকে যে পিনটি রয়েছে এই পিনটি হচ্ছে VCC। তো আমরা ATmega8 এর ক্ষেত্রে জানি যে 7 নাম্বার পিনটি হচ্ছে VCC। 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার পিনের সাথে আমরা এটি সংযুক্ত করলাম এবং আমরা যদি খেয়াল করি তাহলে
দ্বিতীয় কলামের প্রথম নাম্বার পিনটি হচ্ছে 3 নাম্বার এবং নিচের দিকের পিনটি হচ্ছে 4 নাম্বার পিন। 4 নাম্বার পিনটি হচ্ছে গ্রাউন্ড পিন, তাই আমরা গ্রাউন্ড পিনের থেকে একটি কানেকশন নিয়ে 8 নাম্বার পিনে সংযুক্ত করলাম। 8 নাম্বার পিনটি হচ্ছে ATmega 8 এর গ্রাউন্ড পিন। এখন আমরা 3 নাম্বারকে বাদ দিয়ে আমরা 5 নাম্বারে চলে যাব উপরের সাইডে। 5 নাম্বার পিনটি হচ্ছে আমাদের রিসেট পিন। রিসেট পিন হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের 1 নাম্বার পিন। আমরা সংযুক্ত করলাম। এখন উপরের দিকে 7 নাম্বার পিন, অর্থাৎ উপরের পিনটি হচ্ছে 7 নাম্বার পিন এবং প্রথম সারির 4 নাম্বার পিন। এই পিনটিকে আমরা সংযুক্ত করব। এই পিনটির নাম হচ্ছে SCK এবং মাইক্রোকন্ট্রোলারের SCK পিন হচ্ছে 19 নাম্বার পিন। তাহলে আমরা 17 নাম্বারে একটি ওয়্যার যুক্ত করেছিলাম, 18, 19 নাম্বার পিন সংযুক্ত করলাম এবং প্রথম সারির সর্বশেষ পিন, অর্থাৎ যে পিনের নাম্বার হচ্ছে 9, এই 9 নাম্বার পিনটি হচ্ছে MISO। MISO পিনের নাম্বার হচ্ছে মাইক্রোকন্ট্রোলারে 18 নাম্বার পিন, অর্থাৎ 17 নাম্বারের ঠিক পরের পিনটি হচ্ছে 18 নাম্বার পিন। এই পিনে সংযুক্ত করলাম। এখন আমাদের আরও একটি কাজ করতে হবে। আমরা এখানে যে VCC নিয়েছি, এই VCC পিনটিকে AVCC অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের 20 নাম্বার পিনে সংযুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম লোডারের সংযোগ প্রক্রিয়া। এখন আমরা প্রোগ্রাম লোড করব। আমরা ইতিমধ্যে হার্ডওয়্যারের সংযোগ প্রক্রিয়াটি দেখেছি। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রোগ্রাম লোড করতে পারি। এজন্য আমরা যে এক্সট্রিম বার্নার সফটওয়্যারটি ইনস্টল করেছি সেই সফটওয়্যারটি আমরা ওপেন করব। ওপেন করলে আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবো, যেমন ফাইল মেনু রয়েছে, এখানে চিপ নামে একটি মেনু রয়েছে। চিপ মেনু থেকে আমরা কোন চিপে প্রোগ্রাম করব সেটি নির্বাচন করে দিতে পারি। আমরা যেহেতু ATmega 8 নিয়ে কাজ করব, তাই ATmega 8 অপশনটি আমরা নির্বাচন করব। এছাড়া নিচে রয়েছে ফ্ল্যাশ, EPROM, ফিউজ বিট সেটিংস। তো ফিউজ বিট সেটিংস এর বিষয়টি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সাধারণত ডিফল্ট সেটিং হিসাবে ATmega 8 এর জন্য লো ফিউজ বিটে E1 থাকে এবং হাই ফিউজ বিটে D9 থাকে। এটি মূলত ইন্টারনাল 1 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটরের জন্য সেটিংস। তো আমরা এটি রাখতে পারি। এখন আমরা যদি প্রোগ্রাম লোড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওপেন বাটনটিতে ক্লিক করতে হবে এবং যেখানে আমাদের হেক্স ফাইলটি রয়েছে সেই হেক্স ফাইলটি এখান থেকে নির্বাচন করতে হবে। আমাদের যেহেতু ডকুমেন্টসের মধ্যে AVR Studio 5.1 এবং এখান থেকে AVR Program 2 আমরা নির্বাচন করতে পারি এবং ডিবাগ ফোল্ডারের মধ্যে সাধারণত হেক্স ফাইল থাকে। তো এখান থেকে আমরা ওপেন করলে দেখব যে এখানকার যে ভ্যালু রয়েছে অর্থাৎ হেক্স ভ্যালু, এই হেক্স ভ্যালুগুলো পরিবর্তন হয়ে যাবে। ওপেন করলাম, হেক্স ভ্যালুগুলো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে কোডটি লিখেছিলাম সেই কোডটি এখন হেক্স ফাইলে রূপান্তরিত হয়েছে এবং এখানে হেক্স কোডগুলো প্রদর্শিত হচ্ছে। এখন এখান থেকে যদি আমরা রাইট অল বাটনে ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড হয়ে যাবে। এখানে চিপ ইরেজ অপশন রয়েছে, এটি দিয়ে আমরা ইরেজ করতে পারবো। তা আমরা প্রথমে রাইট করি, রাইট বাটনে ক্লিক করলাম,
তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের চিপটি সঠিকভাবে প্রোগ্রামটি রাইট হয়েছে, অর্থাৎ সবগুলো টিক মার্ক দেখাচ্ছে এবং সবগুলো সবুজ রঙে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি লোড হয়েছে। এখন আমরা ক্লোজ করতে পারি। এখন যদি নতুন করে আমি আমাদের সফটওয়্যারটি রান করি, তাহলে এখানে এখন FF দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিফল্ট দেখতে পাচ্ছি কোড। কিন্তু আমরা যদি রিড করি তাহলে আমাদের চিপের যে প্রোগ্রামটি আমরা লোড করেছি সেই প্রোগ্রামটি এখানে আমরা দেখতে পারবো। অর্থাৎ কোনো মাইক্রোকন্ট্রোলারে যদি প্রোগ্রাম লোড করা থাকে সেই প্রোগ্রামটি আমরা পুনরায় রিড করে বের করতে পারি যদি সেই প্রোগ্রামটি কোড প্রোটেক্টেড না হয়। তাহলে আমরা রিড অপশনে ক্লিক করলাম এবং এখন রিড হচ্ছে, এবং রিড প্রক্রিয়া শেষ হলে আমরা এখানে অন্য ভ্যালু দেখতে পারবো। ক্লোজ করলাম, এখন আমরা অন্য ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রিড রাইট করতে হয়। এই পর্যায়ে আমি চিপ কিভাবে ইরেজ করতে হয় বিষয়টি দেখাবো। চিপ ইরেজ অপশনে আমি ক্লিক করলাম এবং এখানে ওয়ার্নিং দিচ্ছে যে সত্যি কি আমি চিপটি ইরেজ করতে চাচ্ছি কিনা। তা আমি যেহেতু চাচ্ছি তাই ইয়েস অপশনে নির্বাচন করলাম এবং আমাদের মাইক্রোকন্ট্রোলারটি এখন সম্পূর্ণরূপে ইরেজ হয়ে গেছে। এ পর্যায়ে যদি আমি রিড করি তাহলে পরবর্তীতে আমরা এখানে ডিফল্ট ভ্যালু দেখতে পারবো। তাহলে আমরা এখানে ডিফল্ট ভ্যালু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিভাবে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম লোড করতে হবে বিষয়টি আমরা দেখলাম। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স কাজ করব, সেই সময় আরো বিস্তারিত দেখতে পারবো। এখন আমরা যে প্রোগ্রামটি লোড করেছিলাম পুনরায় লোড করছি আমি, রাইট অল। এই প্রোগ্রামটি যদি আমাদের মাইক্রোকন্ট্রোলারে লোড করা থাকে এবং পোর্ট বি তে যে 8টি পিন রয়েছে সেই 8টি পিনের সাথে যদি আমরা 8টি এলইডি সংযুক্ত করি, এবং অর্থাৎ 8টি এলইডির যদি অ্যানোড প্রান্ত যদি মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করি এবং ক্যাথোড প্রান্ত যদি আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করি, সেক্ষেত্রে দেখা যাবে কিছুক্ষণ সময়ের জন্য এলইডিটি জ্বলবে এবং কিছুক্ষণ সময়ের জন্য এলইডিগুলো নিভে থাকবে। আমরা ঠিক প্রোগ্রামে যে কাজটি করেছিলাম সেই বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। আশা করছি সবাই এই কাজটুকু করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।